আমবাসা কনস্টিটিউন্সির অধীনে একটা রেলওয়ে স্টেশন আছে যেটার নাম জোহরনগর, কিন্তু সেই গ্রামের নাম অ্যাকচুয়ালি কাঁঠালবাড়ি। কাঁঠালবাড়ির জায়গাতে জোহরনগর রাখা হয়েছে। তো সেইভাবে যেমন চারিপাড়ার ক্ষেত্রে যেটা হয়েছে, সেই রেলওয়ে স্টেশনের নামও জোহরনগরের পরিবর্তে আজকে যেভাবে উনি হাউজের কাছে বলেছেন সেটা সর্বসম্মতিক্রমে যদি এটাও পাশ হয়, এটাও যেন এই প্রস্তাবটাও যেন সংযোজন করা হয়। ধন্যবাদ। তো মাননীয় সদস্য, এটা তো জওহরনগর যেটা আপনি বলছেন আমবাসা, এটা তো দিদেন গভর্নমেন্টের দায়িত্ব ছিল যাতে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে, রেল দপ্তরের সাথে কথা বলে সেটা করা। যাই হোক, করেননি। তো আমি আপনাকে বলবো যে আপনি অফিসিয়াল জনগণের হয়ে বা ওই এলাকার পঞ্চায়েত বা ডিসি যেটাই হবে তাদের হয়ে আপনারা অফিসিয়ালি একটা রাইট আপ বা প্রস্তাব আপনারা দিন। আমরা একসঙ্গে চারিপাড়া বা আপনারটা সঙ্গে রেজলিউশন নিতে হবে। বিএসসি বা পঞ্চায়েত সমিতি, ডিসি বা জিপি তাদের থেকে রেজলিউশন নিয়ে আপনারা প্রদান করুন। আমরা উইথ অল সিরিয়াসনেস আমরা সেটাকে টেক আপ করবো। থ্যাংক ইউ। রেফারেন্স পিরিয়ডের তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী মানবদেব বর্মা মহোদয়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হল, গত 25শে মার্চ 2023 ইং দৈনিক সংবাদ পত্রিকা প্রকাশিত নেশা কারবারির বাড়িতে তল্লাশি, উদ্ধার পিস্তল, কার্তুজ, মাদক শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক যে রেফারেন্স পিরিয়ড এখানে নোটিশ এখানে রেখেছেন, সেই বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত যে ইনফরমেশন আছে সেই ভিত্তিতে আমি বলছি। বিগত 23/3/2023 ইংরেজি তারিখে একটা গোপন তথ্যের ভিত্তিতে দলেশ্বরের শ্রী বিদ্যাধর দে পিতা স্বর্গীয় মোহনদের বাড়িতে একটা তল্লাশি অভিযান চালানো হয় এবং অভিযানের সময় পুলিশ একটি 9mm পিস্তল, একটি ম্যাগাজিন, সঙ্গে 2টি কার্তুজ এবং অন্যান্য কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে পশ্চিম আগরতলা থানা নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স NDPS আইনের আন্ডার সেকশন 21C, 25, 27A, 27B, 35 এবং অস্ত্র আইনের 25 ধারা অনুযায়ী 24/3/2023 ইংরেজি তারিখে নিম্নলিখিত 8 জন অভিযুক্তের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের নাম হচ্ছে রণদীপ দর রায়, বয়স 35, পিতা মৃত দিলীপ দর রায়, শ্রী কিঙ্কর দাস, বয়স 28, পিতা ক্ষিতীশ চন্দ্র দাস। 3 নম্বর হচ্ছে শ্রী বিপ্লব দে, বয়স 30, পিতা বিধান দর দে। 4 নম্বর হচ্ছে শ্রীমতী প্রিয়ঙ্কা দাস, স্বামী বিপ্লব দে, বয়স 30, পিতা শ্রী বিমান দর দে। 5 নম্বর হচ্ছে সানি সাহা, বয়স 25, পিতা শ্রী বিকাশ সাহা। 6 নম্বর হচ্ছে শ্রী দেবদেব বর্মা, যার পিতার ইনফরমেশন এখানে নাই, দেখা আছে পিতা অজানা। 7 নম্বর আছে শ্রী মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। গরম गोनां चिमनि सानो सोंना मोसंगो
তাই সাইমানা মুসুঙ্গ सिख्ला सिख्लिरो तामु दुम नाजाखा ताई गोबां मा आमचाइदावो नेसा मुक्त खायना बागै जाबा जानाय दङ रिहेब सेन्टार खाखायजाखा आबाद उन्नतै सोंना मुसुंगो আমি মাননীয় মুখ্যমন্ত্রী কাছ থেকে জানতে চাই শুধু গত 25 তারিখ আমরা পত্রিকায় দেখেছি অ্যারেস্ট হয়েছেন আপনি এখন বলেছেন 8জনকে 6জনকে অ্যারেস্ট করা হয়েছে এর আগে যারা নেশাযুক্ত নেশা কারবারি কতজন গ্রেপ্তার করা হয়েছে আর আমরা দেখেছি এই রাজ্যে প্রত্যেক এরিয়ায় যারা ছাত্র সমাজ যুব সমাজ নেশাতে যুক্ত হয়ে যাচ্ছে এই পদক্ষেপ রাজ্য সরকার কি চিন্তা ভাবনা আর নেশা মুক্ত করার লক্ষ্যে রিহ্যাব সেন্টার করা হয়েছে কিনা আর আমরা দেখেছি রাজ্যে যারা যুব সমাজ যারা স্টুডেন্ট ছাত্র ছাত্রী তারা যুক্ত হয়ে যাচ্ছে তা আমরা সবসময় বলে থাকি আমরা এই হাউসে আমরা সবসময় দেশকে গড়ে তোলার মাননীয় সদস্য আপনার পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন মূল জিনিসটা বলুন প্লিজ না এর সাথে যুক্ত নেশা কারবারি এর সাথে যুক্ত আমরা এই কারণে আমি ক্লারিফিকেশন দিতে চাই এটা তো নিশ্চয়ই এটা তো বৃহৎ পরিসরে বলছেন আপনার মূল জিনিসটা হচ্ছে কি পিস্তল উদ্ধার হয়েছে আমাদের এটাই না এটা তো নেশার কারবারি সাথে যুক্ত তো আপনি স্পেসিফিক থাকুন আপনার পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন প্লিজ এটাই তো আমি বলছি মানে এখানে আমরা দেখেছি নেশা শুধু যুক্ত না এখন অস্ত্র এখন যুক্ত হয়ে যাচ্ছে কিভাবে একটাকে আমরা মুক্ত করা যায় আমরা রাজ্য সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আমরা দেখেছি এই রাজ্য সরকার অন্য রাজ্যকে কিন্তু নেশা মুক্ত করে সাহায্য করছেন কিন্তু আমরা দেখছি যে প্রত্যেক দিন বা কয়েকদিন পর মাননীয় মেম্বার প্লিজ আপনি স্পেসিফিক পয়েন্টে থাকুন আপনি যদি ইলাবোরেটলি বিশাল করে বলে থাকেন হাউসের অনেক আরোই আছে নেশা কারবারি আমরা লাস্ট অনুরোধ রাখবো নেশা মুক্ত করার পরিকল্পনা আছে কিনা নেশা আমরা অন্য রাজ্যকে যুক্ত হতে দিচ্ছি না এটাকে কিন্তু আমরা মুক্ত করতে পারছি না রাজ্যকে কিভাবে মুক্ত করা যায় এই ব্যবস্থা এই চিন্তাধারা রাখুন আশা করি এই প্রোগ্রাম নেবেন আর কতজন যারা মেন সাপ্লায়ার মেন যে মালিক এনে তো চিহ্নিত করেছেন কিনা আপনার প্রশ্ন কিন্তু নেশার উপর না আপনার প্রশ্ন হয়েছে এখনো নেশাও ছিল ঠিক আছে ওকে বলুন ঠিক আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় ক্যান আই অ্যাড মাই পয়েন্ট অফ ক্লারিফিকেশন অলসো শিওর মাননীয় সদস্য যেটা বলতে চেয়েছেন যে নেশা কারবারির বাড়িতে তল্লাশি করে পিস্তল উদ্ধার হয়েছে An Honorable Chief Minister has replied, 8 persons have been arrested. একদম ক্লিয়ার He wanted to know এটা হচ্ছে মানুষ কমপ্লেন করেছে তারপর অ্যারেস্টটা হয়েছে হোয়াট অ্যাবাউট দুস নেশা কারবারিজ যারা এখনো যাদের বিরুদ্ধে মানুষ পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে যারা মাসল পাওয়ার মানি পাওয়ার ইন সাম কেসেস উইথ পলিটিক্যাল পাওয়ার দে আর সিটিং অ্যান্ড ডুইং অল দিস বিজনেস ওই সমস্ত লোকদেরকে সরকার গ্রেপ্তার করবে কিনা আই থিঙ্ক দিস ইজ হোয়াট দিস কোয়েশ্চেন ইজ অল অ্যাবাউট কারণ আমি কমপ্লেন করব তারপরে অ্যারেস্ট হবে বাট হোয়াট অ্যাবাউট দোজ পিপল যাদের বিরুদ্ধে এখনো কমপ্লেন নেই উই ডোন্ট ওয়ান্ট টু নো দিস ইজ ওয়ান সেকেন্ড পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে এই যে নেশাগ্রস্ত যুবক দিন কি দিন বৃদ্ধি পাচ্ছে
এটাকে বন্ধ করার সরকারের কি পদক্ষেপ আছে এটা আমরা জানতে চাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ স্যার, ক্লারিফিকেশন আমার একটা আছে স্যার। আমি জানতে চাই, যারা নেশা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে গত এই 5 বছরে কতজনকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে সেই সংখ্যাটা একটু জানতে চাই। সেপারেট কোশ্চেন আনবেন মাননীয় সদস্য, নিশ্চয়ই আপনি কোশ্চেন আনলে নিশ্চয়ই উত্তর দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি গ্ল্যাড that honorable MLA has talked in his own language, which I could not understand. Later on he said in Bengali, at least I could understand. Anyway, একটা জিনিস আমরা বলছি যে বারবার এখানে ক্লিয়ার করা দরকার। উনি বলেছেন উনার রেফারেন্স ধরে যে এটা একটা নেশামুক্ত ত্রিপুরা। আমরা বারবার বলছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি বারবার বলছেন এনইসি মিটিংয়ে, না এখান থেকে কোনো রকম নেশা সামগ্রী বাইরে যাবে, না বাইরের থেকে নেশা সামগ্রী ত্রিপুরাতে আসবে। এই বিষয়ে বারবার বহু জায়গায় আমরা এই কথাটা বলেছি। আজকে যেহেতু সদনে স্পেসিফিক যে রেফারেন্স এনেছে সেই বিষয়ে আমি বলেছি, এই বিষয়ে বিস্তর আলোচনা আছে। বারবার কতজন অ্যারেস্ট হয়েছে, যখন যে জায়গায় সেই প্রশ্ন করা হবে এবং বিশদভাবে জানার ইচ্ছে থাকবে নিশ্চয় আমরা বলবো। কিন্তু আজকের এই ঘটনার জন্য এটা গোপন সূত্রে গেছে, কারোর কমপ্লেনে যায়নি, এবং 8 জনকে চিহ্নিত করেছে, 6 জনকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। এবং আপনাদের কাছে আমি মাননীয় অধ্যক্ষের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত আমরা করবই করব। জিরো টলারেন্স নীতি আমাদের থাকবে। নেশামুক্ত ত্রিপুরা করতে নেশার সামগ্রী বাজেয়াপ্ত করার পরে কোথায় রাখা হয়, এটা কি টেস্টে করা হয় না কি করে? All the information I have, in details I have, today I did not bring, also I have, I can tell. But in specific question, I will give the answer. ঠিক আছে, মাননীয় বিরোধী দলকে বলছি আপনি সেপারেট কোশ্চেন আনুন, নিশ্চয়ই আনসার পেয়ে যাবেন। রেফারেন্স পিরিয়ড চতুর্থটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া। এখন আমি মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হল 23শে মার্চ 2023 তারিখে স্থানীয় দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পৃষ্ঠায় 24 ঘন্টা বিমান পরিষেবা প্রস্তাব বাতিল শীর্ষক প্রকাশিত সংবাদ সম্পর্কে। অনারেবল স্পিকার স্যার, সম্মানীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া যে রেফারেন্স এনেছেন, এটা একটা বহু চর্চিত বিষয় এবং বিভিন্ন সময় সংবাদপত্রে এটাকে নিয়ে বহু আলোচনাও হয়েছে। আমরা অফিসারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে আমাদের এই সদৃশ্য রাজ্যবাসীর যে স্বপ্নের আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা আমাদের প্রধানমন্ত্রী মোদীজির আশীর্বাদে প্রায় 500 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এবং পরবর্তী সময় এটাকে আন্তর্জাতিক স্তরে এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাতে রাত্রিবেলা বিমান উঠানামার বন্দোবস্ত নেই। পরবর্তী সময় যখন আমরা যোগাযোগ করলাম, আমরা যেটা জানলাম যে পরিকাঠামোর কোনো অভাব নেই, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা বিষয় যেটা এই আমাদের যে সারা রাত ব্যাপী বিমান পরিষেবার যে বিষয়টা সেটাকে বিলম্ব করছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি পার্সোনালস প্রয়োজন রাত্রিবেলা বিমান ওঠানামা করার জন্য টোটাল 342 জন সিআইএসএফ জওয়ান, যারা সিকিউরিটি পার্সোনালরা রয়েছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে। আমাদের এখানে পজিশন যেটা ম্যান ইন পজিশন হচ্ছে 230 জন, প্রয়োজন কত 342 জন। এই যে শর্টফলটা,
এই শর্টফলের জন্য যখন আমরা দেখলাম যে পত্রপত্রিকার মধ্যে অনেক সমালোচনা হচ্ছে বিষয়টা নিয়ে, on 18th of this month, March 18th, we have written a letter to the Secretary, Home Affairs, for releasing this extra manpower. যা সিআইএসএফ আমরা যেটা বললাম, এই ম্যান পাওয়ারটা যেন আমাদেরকে এক্সট্রা প্রদান করা হয় খুব ইমিডিয়েটলি। আমরা আশা করব ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন সেটাকে টেক আপ করেছে, এবং আমি আগামী দিনে ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন এবং হোম দপ্তরের সঙ্গে কথা বলে কি করে খুব শীঘ্রই এই পরিষেবাটাকে আমরা প্রদান করতে পারি সে বিষয়ে আন্তরিকভাবে প্রয়াস গ্রহণ করব। তো আমি মাননীয় বিধায়িকাকে আশ্বস্ত করতে চাইব, এটা শুধু আমাদের কোনো দলের সমস্যা নয়, এটা আমাদের রাজ্যের জনগণের একটা চাহিদা, এবং এটা আমরা অবশ্যই পূরণ করব, ভারত সরকার অবশ্যই পূরণ করবে। ধন্যবাদ। Honorable Speaker, sir, my point of clarification. গত 22 তারিখে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত খবর 24 ঘন্টা বিমান পরিষেবার প্রস্তাব বাতিল। গত 10 জানুয়ারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মেম্বার অপারেশন কার্যালয় থেকে AI/M অপারেশন 2.29/2023 সার্কুলারে আগরতলা এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয় যে আগামী 1 এপ্রিল থেকে আগরতলা এমবিবি বিমানবন্দরে 24 ঘন্টা অপারেশনাল চালু রাখার জন্য যাতে ম্যান পাওয়ার সহ সব ধরনের পরিকাঠামো তৈরি করে রাখা হয়, এবং সেই সার্কুলারে সিগনেচার করেন এম সুরেশ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। গত 10 জানুয়ারি স্বাক্ষরিত সার্কুলারে 1 এপ্রিল থেকে 24 ঘন্টা বিমান পরিষেবা চালু রাখার মতো ম্যান পাওয়ার সহ সব ধরনের পরিকাঠামো তৈরি রাখার প্রস্তাবে বলা হলেও বিমানবন্দরে তা মানা হয়নি। কেসি মিনা, যিনি আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থাৎ অধিকর্তা, তিনি বলেন যে মাননীয় মন্ত্রীও যেটা বলেছেন যে পর্যাপ্ত সিকিউরিটি বা সিআইএসএফ নেই। তৎসঙ্গে আরও তিনি যেটা অ্যাড করেছেন সেটা হলো ফায়ার সার্ভিসের কর্মচারী, তার স্বল্পতা রয়েছে, এবং সিআইএসএফ জওয়ান ও ফায়ার সার্ভিস কর্মচারীর সংখ্যা বাড়ানো যতদিন না যাবে ততদিন 24 ঘন্টা পরিষেবা চালু করা যাবে না। বিষয়টি হচ্ছে 24 ঘন্টা বিমান পরিষেবা চালু থাকলে পরে ত্রিপুরার আকাশ দিয়ে যখন দেশের আভ্যন্তরীণ বিমানগুলো চলাচল করবে কিংবা আন্তর্জাতিক বিমানগুলো যখন চলাচল করে, সেই পরিকাঠামো যদি থাকে জরুরি কোনো অবস্থায় সেখানে সে বিমানগুলি অবতরণ করতে পারে, এবং জরুরি ভিত্তিতে অবতরণ না করা হলে কিভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেটা আমরা অনেকবার প্রত্যক্ষ করেছি। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ধন্যবাদ জানাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, যে ত্রিপুরার মতো একটি ছোট্ট রাজ্যকে 500 কোটি টাকা ব্যয়ে এমন সুন্দর একটি টার্মিনাল ভবন তিনি উপহার দিয়েছেন, এবং তৎসঙ্গে তিনি ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে। যেহেতু আমরা বলি আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে এবং ত্রিপুরায় আমাদের একই সরকার রয়েছে, তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে রাজ্য সরকার তার পরিবহন দপ্তর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, মন্ত্রী ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব ত্রিপুরার এই বিমান বন্দরটিকে 24 ঘন্টা বিমান চলাচল করার জন্য সুযোগ দেওয়া হয়। কারণ আগরতলা থেকে বা ত্রিপুরা থেকে রাজ্যের অন্যত্র যাওয়ার একটা দ্রুত মাধ্যমই হলো বিমান পরিষেবা। সেখানে আমরা সকালবেলা গিয়ে যদি রাত্রে বিমান চালু থাকে, সকালবেলা গিয়েও আমরা কাজ সেরে আগরতলা ফিরে আসতে পারবো, বা যারা আগরতলা এসে কাজ সেরেও আবার অন্য রাজ্যে ফিরে যেতে পারবেন। অর্থাৎ 24 ঘন্টা বিমান পরিচালনা আজকের দিনে সময়ের দাবি। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে আপনার মাধ্যমে যত দ্রুত সম্ভব যেন তার ব্যবস্থা তিনি করেন। ধন্যবাদ, নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যা আমি বলেছি শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয়
স্বরাষ্ট্র দপ্তর এবং সিভিল এভিয়েশন দপ্তরের সঙ্গে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ঠিক আছে। মাননীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশ ও বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আজ 6টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল 2023 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ TVSE পরিচালিত উচ্চ মাধ্যমিকের ককবরক ভাষার পরীক্ষায় একটি নির্দিষ্ট হরফে লিখতে বাধ্য করা সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। নমস্কার অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের যে মাননীয় বিধায়ক শ্রী অনিমেষ দেববর্মা যে কলিং অ্যাটেনশন এনেছেন সেই বিষয়ে আমি এখানে যে রিপোর্ট আমার কাছে এসছে আপনার অবগতির জন্য আপনার মাধ্যমে জানাচ্ছি। বিগত 17/3/2023 এবং 18/3/2023 তারিখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যথাক্রমে উচ্চতর মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় নির্দিষ্ট একটি হরফে উত্তরপত্র লেখার জন্য ছাত্রছাত্রীদের বাধ্য করা হয় বলে একটি সংবাদ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই হরফ ব্যবহার করা সম্পর্কে অভিযোগ নিয়ে খোঁজ খবর করে এই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া বিষয়টি নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অভিমত চাওয়া হয়। এই প্রসঙ্গে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয় যে পর্ষদ শুরু থেকে ককবরক ভাষার প্রশ্নপত্র বাংলা হরফে তৈরি করে আসছে এবং দেখা গেছে পরীক্ষার্থীরাও এই বিষয়ে উত্তরপত্র লেখার সময় বাংলা হরফই ব্যবহার করে থাকে। গত বছর 2022 সালে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার উত্তরপত্র মূল্যায়নের সময় দেখা যায় যে মাধ্যমিকে মোট 3235 জন ককবরক ভাষার পরীক্ষার্থীদের মধ্যে মাত্র 55 জন এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষার মোট 2605 জন পরীক্ষার্থীদের মধ্যে মাত্র 45 জন উত্তরপত্র লেখার সময় রোমান হরফ ব্যবহার করেছে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক মিলিয়ে সর্বসাকুল্যে মাত্র 1.71% পরীক্ষার্থী রোমান হরফ ব্যবহার করে উত্তরপত্র লিখেছিলেন। পরীক্ষার্থীদের স্বার্থে রোমান হরফ ব্যবহারকারী শিক্ষার্থীদের উত্তরপত্র যথারীতি সমান গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হয়েছে। কাজে এই প্রসঙ্গে বলা যায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ককবরক ভাষার পরীক্ষার উত্তরপত্র লেখার সময় পরীক্ষার্থীরা কোন হরফ ব্যবহার করবে এই সম্পর্কে বিগত বছরের মতো এই বছরও তাদের উপর কোনো চাপ ছিল না। তবুও এই ব্যাপারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হবে। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী যে উত্তরটা দিয়েছেন এইরকম উত্তর নর্মালি যারা নিজের ছাড়া কিছু বুঝে না দে অনলি গিভ দিস কাইন্ড অফ রিপ্লাই। আমি ওনাকে দোষ দিচ্ছি না, যারা লিখে দিয়েছে উত্তর উনি এটাকে এখানে পড়েছেন, খবর নিয়েছেন। আই ক্যান টেল, দায়িত্ব নিয়ে বলছি, এই ঘটনার সূত্রপাত হয়েছে 18 তারিখ মার্চ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে অম্পি হায়ার সেকেন্ডারি স্কুল এবং ছাত্রছাত্রীরা যারা সেখানে পরীক্ষা দিতে যায় তৈদু হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী এবং সেখানে ভেনিউ সুপারভাইজার ছিলেন স্বপন কলয়, পোস্ট গ্রাজুয়েট টিচার।
পরীক্ষা চলাকালীন সময় যিনি ইনভিজিলেটর ছিলেন উনি দেখেছেন যে কোনো ছাত্রছাত্রীরা তারা রোমান হরফে লিখছে এবং উনি ওনাদের বলেছেন যে রোমান হরফে যদি লেখা হয় তোমাদের খাতা চেক করা হবে না। এই বিষয়টা যখন ছাত্রছাত্রীরা জানতে পারল, গিয়ে যিনি ভেনিউ সুপারভাইজার ছিলেন ওনার কাছে বলেছে। ভেনিউ সুপারভাইজার ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে যিনি হায়ার সেকেন্ডারি স্কুলে ত্রিপুরা বোর্ডে ওএসডি ছিলেন, ওনার কাছে জানতে চেয়েছে যে কি করব, অর্ডারটা কি দেবে। তখন স্বপন কলই যিনি ভেনিউ সুপারভাইজার ছিলেন উনাকে পর্ষদের ওএসডির মাধ্যমে বলা হলো যে বাংলাতেই লিখতে বলুন। ইমিডিয়েটলি স্বপন কলই পরীক্ষার হলে গিয়ে ছাত্রছাত্রীদের বলেছে রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না, বাংলায় লিখতে হবে। এই থেকে ঘটনার সূত্রপাত। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য কোনো আপত্তি নেই, কিন্তু এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আই এম জাস্ট গিভিং দি ইনফরমেশন টু দি হাউস, দি কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসিতে ককবরক পাঠ্যক্রম চালু হয়ে গেছে এবং পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। এই বিষয়ে ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন অফ ত্রিপুরা, কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে চিঠি লিখেছে। সেই চিঠির মূলে বলা হয়েছে যে বাংলায় যেন প্রশ্নপত্র তৈরি করা হয়। তাহলে রোমান হরফে কেন হবে না? প্লাস শুধু তাই না, এখানে ডাইরেক্টরেট অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, ওই ডাইরেক্টরেট থেকেও ডাইরেক্টর একটা চিঠি দিয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন সিবিএসসি বোর্ডকে। হ্যান্স, আমি পড়ছি না সবটা, হ্যান্স আই উড ইনফর্ম ইউ দ্যাট the sample question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. আমার প্রশ্ন হলো, গভর্নমেন্টের পলিসি কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন গভর্নমেন্টের পলিসি তো রোমান স্ক্রিপ্টেও লেখা যাবে, বাংলায় লেখা যাবে, অথচ এখানে যে চিঠিটা গেছে দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এখানে বেঙ্গলি স্ক্রিপ্টে শুধু প্রশ্নগুলো তৈরি করা। নাও আওয়ার ডিমান্ড হচ্ছে এই সিবিএসসিতে যে লেটারটা যাবে এখানেও যেন রোমান স্ক্রিপ্টের পক্ষে লেটারটা যায় এবং আগামী 31 মার্চের মধ্যে সেই লেটার যদি না যায়, দি কোয়েশ্চেন অনলি উইল বি মেড ইন বেঙ্গলি, এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। এন্ড আরো একটা কথা বলছি যে যারা এই স্বপন কুমার কলয়ের নির্দেশে বা ওএসডির নির্দেশে যারা পরীক্ষা দিতে পারে নাই, রোমান স্ক্রিপ্টে 1.07% লিখো। ইভেন 1% স্টুডেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, 1% ইজ অলসো ইম্পর্টেন্ট। ওই ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষায় সরকার যেন নতুন করে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে, এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর চাই। Sir, according to the reply of the Honorable Chief Minister, it says the Education Department, intention of the government is clear that Roman এবং বেঙ্গলি দুটো স্ক্রিপ্টে লেখা যাবে। উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, যদি তাই হয়, আমার একটা হাম্বেল সাবমিশন, এই যে মাননীয় বিরোধী দলের নেতা কয়েকটা গভর্নমেন্টের রেফারেন্স মেমো উনি রেফার করেছেন। It is equally important for the Tripura Board of Secondary Education and also the Central Board of Secondary Education. Where then, from this house, আপনি আপনার দপ্তরকে ডাইরেকশন দেবেন যে ইমিডিয়েটলি
যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে যে চিঠি পাঠিয়েছে, এটাকে তার সংশোধনী, অর্থাৎ না গভর্নমেন্টের স্ট্যান্ড এটা নয়, তারা যেটা ভুল করেছে। এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেও যে ঘটনাটা এখানে রেফার্ড হল, এটাও তদন্ত করে যে সমস্ত ছাত্র এবং সবাইকে আমার প্রথমেই নমস্কার। আমি আই এম নিউলি ইলেক্টেড মেম্বার ফ্রম 41 অম্বিনগর অ্যাসেম্বলি। তো মাননীয় মুখ্যমন্ত্রীর রিপ্লাই আমি বলতে চাই, কারণ সেই দিন আমি খুদ নিজে গিয়েছিলাম এবং ওনার বক্তব্যে আমি একটা পেলাম নোটটা 45 অনলি স্টুডেন্টস রোমান স্ক্রিপ্টে লিখেছেন। ওই পয়েন্টের উপরে আমি বেশ করে বলতে চাই, সেই দিন ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে ইনভিজিলেটর যিনি আছেন স্বপন কলই, ওনার সাথে আমি কথাই বলেছিলাম ফোনে, ওভার টেলিফোনে, এবং হেডমাস্টার ভরত দেববর্মা, ওনার সঙ্গে আমি ওভার টেলিফোনে কথা বলেছিলাম। তো উনি বলেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম প্রথমে, আপনার কাছে কোনো রিটেন কোনো সার্কুলার আছে ফ্রম টিভিএসসি বোর্ড? না। তো কিভাবে আপনি পরীক্ষা চলাকালীন ঠিক ছেলেমেয়েরা লিখতে শুরু করলো, সেই মতাবস্থায় ইনভিজিলেটর গিয়ে ক্লাসরুমে ঢুকে বললেন এইভাবে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না। তো ছাত্ররা জিজ্ঞেস করলো স্যারকে কেন। তো আমি এক্ষুনি টিভিএসসি বোর্ডের যিনি দায়িত্বে আছেন ওএসডির, ওনার সঙ্গে কথা বলে কনফার্ম করেছি যে তাই তোমরা লিখতে পারবে না রোমান স্ক্রিপ্টে। যদি রোমান স্ক্রিপ্টে লিখে তাহলে তোমাদের খাতা দেখা যাবে না, শুধু বাংলায় লিখতে হবে। এইভাবে মানে ফোর্সফুলি ছাত্রছাত্রীদেরকে উনি বলেছেন, সেটা একদম ক্লিয়ার। এরপরে আমি সেই বিকেল বেলায় তৈদু বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল আমি গিয়ে নিজে ভিজিট করেছিলাম, আমার কাছে তথ্য প্রমাণও আছে। ছাত্রছাত্রীরা আমাকে বলল যে স্যার আমাদেরকে এভাবে চাপিয়ে বলা হয়েছে, স্বপন কলই স্যার এবং ভরত দেববর্মা স্যার হেডমাস্টার। সেখানে প্রশ্ন উঠে 45 রোমান স্ক্রিপ্ট, শুধু 45ই সেই দিন পরীক্ষায় লিখেছিলেন আমাদের সিএম সাহেব বলেছিলেন। যদি চাপিয়ে না দেওয়া হতো, যারা রোমান স্ক্রিপ্টে লেখার ইন্টারেস্ট বা যারা এক্সপার্ট, তাদেরকেও চাপিয়ে বাংলায় বা দেবনাগরী স্ক্রিপ্টে লেখার একটা প্রেশার দেওয়া হয়েছিল, যার দরুন এখন 45 হয়েছে। তো সেই জায়গায় যাদের ইচ্ছে মতো সরি কথার মধ্যে আমি যেহেতু নতুন অবস্থায় যা বিবৃতি দিতে চেয়েছিলাম, তো ঠিক আছে। তো আমার অনুরোধ থাকবে, যদি এইভাবে ছাত্রছাত্রীদের চাপিয়ে দেওয়া হয়, একজন দায়িত্বপূর্ণ শিক্ষক, এবং আমি একটাই প্রশ্ন করেছিলাম ওনাকে, যদি দায়িত্ববান হয়ে থাকেন তো নোটিশ, কোনো সার্কুলার নোটিশ ছাড়া ওনারা কিভাবে চাপিয়ে দিতে পারেন? মাননীয় সদস্য
আপনাদের বক্তব্যটা ক্লিয়ারলি বলে দিয়েছেন মাননীয় অপোজিশন লিডার। বক্তব্যের মূল বিষয়বস্তু বোঝা গেছে, ঠিক আছে? ঠিক আছে, তো মাননীয় অধ্যক্ষ, আমার বক্তব্য এখানে শেষ করেছি। ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্পেসিফিক নাম কি স্বপন কুমার কলই, উনি একজন জনজাতি। ইনভিজিলেটর বললেন না, কি ছিলেন উনি? ইনভিজিলেটর, হ্যাঁ উনিও তো জনজাতি একজন ব্যক্তি। হ্যাঁ, জনজাতি। সুপারভাইজার, উনি বলেছেন যে ককবরকেই বাংলাতেই লিখতে হবে, তাই তো? যদি এরকম স্পেসিফিক কিছু থাকে, নিশ্চয়ই আপনি বলেছেন, আমাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন, আমাদের অপোজিশন লিডার বলেছেন, আমি সম্মান সাথে আমি বলছি যে এই ধরনের স্পেসিফিক যেহেতু আপনি নাম নিয়েছেন, নিশ্চয়ই এই বিষয়টা আমরা দেখব। আমাদের দপ্তরের থেকে আমি নির্দেশ দেব বিষয়টাকে যাতে পুরোপুরি অনুসন্ধান করে আমাকে জানানো হয় এবং সেইভাবে আপনাকে আমরা জানাবো। কিন্তু এখানে আমার কাছে যা রিপোর্ট আছে, তাছাড়াও আপনি যেটা বলছেন, এখানে একটা কথা আমি বলেছি যে এই ব্যাপারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হবে বলেছি। কিন্তু এই যে একটা সমস্যা সৃষ্টি হলো, কেন এরকম করবে, কেন এইভাবে বলবে, এবং স্পেসিফিক একটা নির্দেশ যেন দেওয়া হয় সেই বিষয়ে পর্ষদ ঠিক করবে, নিশ্চয়ই আমি করব। Point of clarification. My question was very specific. আমার দুটো দাগ, একটা হচ্ছে যে ছাত্র, I really welcome the reply of Honorable Chief Minister. আমি বা আমরা, we are not against any. যদি এই রাজ্যে ককবরককে ফ্রেঞ্চেও লেখা হয়, we have no problem. কিন্তু all of us we should know, এই হাউসের অবগতির জন্য আমি বলছি, if you give me 1 minute, 1961-এ চিফ মিনিস্টারদের কনফারেন্স ছিল, দি ন্যাশনাল কমিশন অফ এডুকেশন known as the কুথারি কমিশন, এবং 1968-এ একটা পলিসি করেছে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হবে। তাতে কি হয়েছে, বহু রাজ্যে যেখানে হিন্দি বলে যারা, সেই সমস্ত রাজ্যে হিন্দি, ইংলিশ এবং সংস্কৃত গ্রহণ করেছে, এবং সাউথ ইন্ডিয়ায় কেরালা বা তামিলনাড়ুতে তামিল এবং ইংলিশ করেছে, দুটো ল্যাঙ্গুয়েজ ওরা নিয়েছে। এবং ত্রিপুরার ক্ষেত্রে ভেরি স্পেসিফিক্যালি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এটা রিকমেন্ডেশনই ছিল যে এইখানকার একটা লোকাল ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ। ত্রিপুরার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা ছিল। বাট আফটার 1971-এ ত্রিপুরা রাজ্যে আমাদের এখানকার সরকারি ল্যাঙ্গুয়েজ, দি ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979, আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী, উনি ভালোভাবে জানবেন এগুলো, ইজ ভেরি থরো ইন অল দিস। এখানে বলা হয়েছে যে এক্সটেন্ডস টু দি হোল অফ দি ত্রিপুরা, ইট শ্যাল কাম ইনটু ফোর্স অ্যাট ওয়ান্স। বলেছে যে wherever they occur the words the Bengali language, ওইখানে the Bengali language and the ককবরক ল্যাঙ্গুয়েজ হবে। তার মানে ককবরকটাও 1979 থেকে এই রাজ্যের সরকারি ভাষায় পরিণত হয়েছে। নট অনলি দ্যাট স্যার, এইখানে 2014-এ 15 রিপোর্ট অফ দি লিঙ্গুইস্টিক মাইনরিটি কমিশনের একটা রিপোর্ট বেরিয়েছে, এবং ত্রিপুরার জন্য তারা এখানে একটা সাজেশন দিয়েছে, রিপোর্ট সাবমিট করেছে। বলেছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ত্রিপুরায় কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো হতে পারে, বেঙ্গলি অবলিক ককবরক অবলিক বিষ্ণুপ্রিয়া মণিপুরি অবলিক চাকমা। মানে ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরার লোক
এজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই কয়েকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যার যার মতো করে নিতে পারবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ হবে আরবি অথবা হিন্দি অথবা সংস্কৃত। আমার যে উত্তরটা আমি আশা রাখছিলাম ভেরি স্পেসিফিক, একটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজারের কারণে রোমান স্ক্রিপ্টে লিখতে পারে নাই, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা, এবং সিবিএসসিতে যে লেটারটা ডাইরেক্টর থেকে গেল এই লেটারটা বেঙ্গলি স্ক্রিপ্টে না শুধু রোমান দিয়েও প্রশ্নপত্র তৈরি করার আর একটা চিঠি যাবে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট দি অ্যাসিওরেন্স ফ্রম অনারেবল চিফ মিনিস্টার। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের বিরোধী দলনেতা উনিমেশবাবু খুব ভালো একটা কথা বলেছেন এই বিষয়ে। আর কি উনি অনেক তথ্য নিয়ে এসছেন, মানে বিষয়টা নিয়ে মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে এসছেন, খুব ভালো, ভেরি গুড। উনি আরেকটা কথা বলেছেন যে রোমান হর্ফ বা সেই তামিলনাড়ুই হোক, ওয়েলকাম। ভারতবর্ষের যে কোনো স্ক্রিপ্ট আপনারা আমরা যদি বলেন আপনারা বসবো, আমরা ইন্ডিয়ান স্ক্রিপ্ট তৈরি করবো আপনাদের জন্য, গভর্নমেন্ট রেডি, আমরা তৈরি করতে অসুবিধা নেই, উনি নিজেই বলেছেন। যাই হোক, বিষয়টা এখানে এই নয়, যে বিষয়ে এখানে কথা হয়েছে, আমি আমার দপ্তর থেকে যে ইনফরমেশন আমি পেয়েছি, এবং আপনি প্রথমে আপনি বলেছেন আপনি অখুশি আমার উত্তরে। আপনি জানেন যে উত্তর নিতে গেলে কার থেকে আমার নিতে হবে, আমার তো সেই জায়গায় যেতে পারবো না। আপনারা একটা নিউজ পেপারের উপর ভিত্তি করে আপনারা বলেছেন, তারপর আপনারা বলছেন যে উনি ওখানে গেছেন, ওখানে গিয়ে স্বপন বাবুর সাথে কথা বলেছেন, অনেক বাবুর সাথে কথা বলেছেন। এখন বিষয়টা দেখার বিষয়, এটা এর বিষয়ে ইনভেস্টিগেশনও আমি করব যে সত্যিকারের অর্থেই এইভাবে বলা হয়েছে কিনা। এবং নিশ্চয়ই আমরা চাই, আমরা সবসময় বলছি জাতি জনজাতিকে আমরা একসাথে নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। কেন এই বৈষম্য থাকবে? একটা স্ক্রিপ্ট নিয়ে কেন আমাদের মধ্যে ডিফারেন্স হবে? কেন এটাকে হাতিয়ার বানাবে? তো আমরা চাই আপনারাও আমাদের সাথে থাকুন, সবাই মিলে এটার যদি একটা সলিউশন হয় তাহলে অলওয়েজ ওয়েলকাম। আর আপনি যেসব বিষয়গুলো বললেন এগুলো আমাকে দেবেন, আমার দপ্তরকেও দিতে পারেন, আমি বিষয়গুলো দেখবো, দেখে পর্ষদকে আমি বলবো তার একটা ফাইনাল একটা সলিউশন করা। ধন্যবাদ। ব্যাপারটা স্যার, রি এক্সামিনেশনের ব্যাপারটা প্লিজ এনকোয়ারি করতে হবে। আমি বললাম তো এনকোয়ারি করবো, বললাম তো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, স্যার আমি সরকারের যে স্ট্যান্ডটাকে সমর্থন করেই বলছি। আপনি বলেছেন যে যে কোনো স্ক্রিপ্ট লেখা যাবে না কেন, এবং বোর্ডও আপনাকে সুযোগ দিয়ে দিয়েছে। না না, আমি বলিনি, উনি বলে যে আপনি কেন ডিস্টার্ব করছেন? প্লিজ প্লিজ শুনুন, আপনি শুনুন প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রথম যে এই স্টেটমেন্টটা, যেখানে কর্পোরেট ইয়েতে বেঙ্গলি স্ক্রিপ্টও লিখেছে, দিস ইজ দ্য গভর্নমেন্ট স্ট্যান্ড বাই ইনজেকশন। আরে শুনুন না, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? আপনি চিফ মিনিস্টার, আপনি কেন বলছেন? ঠিক আছে প্লিজ প্লিজ স্যার, স্যার এইভাবে কথা বলা যাবে? আপনি রিয়েক্ট করুন। স্যার আপনাকে বলছি, আপনাকে তো বলার সুযোগ দিচ্ছি। হ্যাঁ তাই স্যার, তো কেন ডিস্টার্ব করছে? সিনিয়র মিনিস্টার, আপনাকে তো বলার সুযোগ দিচ্ছি তো, স্যার স্যার প্লিজ। ঠিক আছে, আমি সেই জায়গায় বলছি এটা বিষয়টা খুব ডেলিকেট। মাননীয় বিরোধী দল নেতা একই সাথে সিবিএসই প্রসঙ্গ এনেছেন, এবং গভর্নমেন্টের যখন এই স্ট্রেন জানা বেঙ্গলি এবং রোমান স্ক্রিপ্ট দুটাতেই লেখা যায়, তখন সিবিএসইর বেলায় লিখে দিয়েছে জানা অনলি ওয়ান স্ক্রিপ্ট। এটাই উদ্র করে যে আবার হোয়াই ইউ আর ডিস্টার্বিং, হোয়াই ইউ আর ডিস্টার্বিং এখানে। তো এই চিঠিগুলি উদ্র করে গভর্নমেন্ট যে সিবিএসইর কাছে যে সরকারের স্ট্যান্ড যেটা আপনি বলেছেন, এই স্ট্যান্ডটাকে সিবিএসই কে জানানো হবে কিনা। সো ইট শুড বি ক্লারিফাইড। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক
এবং বহু পুরনো লিডার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জিতেন বাবু এখানে যেভাবে এটাকে কনফিউজ করাচ্ছেন আপনি, ইউ আর মেকিং কনফিউশন। আমি একটা কলিং অ্যাটেনশনের উত্তর দিয়েছি খালি, আর উনি যে যে বিষয়গুলো বলেছেন তার ক্লারিফিকেশন দিয়েছি। এখানে সরকারের স্ট্যান্ড বলে বলিনি, আপনি এটাকে কনফিউশন করে স্ট্যান্ড বলছেন। আপনি তো এটাকে এইভাবে করবেন না, প্লিজ প্লিজ, আপনি করবেন না এটা। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। দ্বিতীয় মধ্যশিক্ষা পর্ষদকে আমি বলবো বিষয়ে অনুসন্ধান করে। স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, অনুসন্ধানের নামে আই অ্যাপ্রিসিয়েট, এগেন আই এম টেলিং, অনারেবল চিফ মিনিস্টার হাউসকে আশ্বস্ত করতে হবে যে রি-এক্সামিনেশন হবে, and also the letter from the director will go for Roman script also along with Bengali. এটা আশ্বস্ত করতে হবে, নতুবা what will happen to the future of those students, 45 হোক 35 হোক, sir, you have to assure that, otherwise তদন্ত করতে করতে এই বছরটা চলে যাবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? we want the clarification, এবং সিবিএসসিতে এটা লিখতে হবে। স্যার প্লিজ। স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের অপোজিশন লিডার, মাননীয় অপোজিশন লিডার যেটা বলছেন, আমি ওনার সাথে খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলতে। উনি কিন্তু পজিটিভ, আমি দেখছি। আলটিমেটলি তদন্ত আগে করতে হবে, যে বিষয়টা এনেছে সেই দিকে আসুন আগে। এই যে কথাগুলো বললো এটা তো ঠিক না। এই যে স্বপন কলয়, সেটা আদৌ বলেছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কলিং অ্যাটেনশন, তারপরে বাকি বিষয় এটা সত্যাসত্য বিচার করতে। স্যার, আমি বলছি এই বিষয়ে বাইরে আন্দোলন হয়েছে, বোর্ডের সচিবের কাছে গেছে, চেয়ারম্যানের কাছে গেছে, অনেক ডেপুটেশন হয়ে গেছে। কেন করবে ছাত্ররা এটা? কেন করবে? মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন, but re-examination has to be there, that part has to be cleared, otherwise আমরা কি বলবো মানুষের কাছে? আমরা কি বলবো? and also the letter which is to be written before 31st of March, এটা কিন্তু এই লেটারের একটা কপি আমি দিচ্ছি, এখানে বেঙ্গলি স্ক্রিপ্টের কপি দেওয়া হলো। প্লিজ, আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দেব। ইউ প্লিজ, he has to reply on this, এবং হাউসকে এটার মধ্যে তদন্ত করার কি আছে? এই যে চিঠির মধ্যে এটা তদন্ত করার কি আছে? we want এটা আসলে সত্যাসত্য বিচার করে। তদন্ত যদি দেখা যায় এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে আশ্বস্ত করতে হবে। তদন্ত ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আমরা রি-এক্সামিনেশন চাইছি। আমরা দেখেছি অতীতকালে অনেক এখানে তদন্ত হয়েছে, কিন্তু কোনোরকম ভাব নেই। কেন্দ্র সরকারের যে রিপোর্ট, মানে স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, আরে মাননীয় অনিমেষ বাবু,
10 মিনিটের জন্য মুলতবি রইল। এই সভা 10 মিনিটের জন্য মুলতবি করলাম। Nela kasih no? Nela.